হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি 2025-এর আমার পড়া ফার্স্ট বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আর যেটা একটা বাংলা বই, ঋষিকন্যা থেকে রাজমহিষী শুক্রাচার্য কন্যা দেবযানীর আত্মকথন বাই দিলীপ দত্ত। এই বইটা সায়ন্তন পাবলিকেশনের তরফ থেকে এমআরপি হচ্ছে 150 টাকা, তোমরা অফারে 120 টাকা কি 130 টাকায় পেয়ে যাবে। তো এই বইটা আমি 25 তারিখে দমদম বইমেলায় গেছিলাম, সেখান থেকেই কিনেছিলাম। আর আমি 26 তারিখে এটা পড়া স্টার্ট করি, আর আজকে এই বইটা কমপ্লিট করেছি, তাই এটা রিভিউ দিচ্ছি। তো এই বইটার যে কভার পেজে লেখাটা রয়েছে সেটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এই গল্পটা বা এই উপন্যাস টাইপের যে গল্পটা, এটা হচ্ছে যে অসুর ঋষি বা দানব ঋষি শুক্রাচার্যের কন্যা দেবযানীকে নিয়ে। তো এই বইটার কভার পেজে লেখা রয়েছে, আমি সেটা তোমাদেরকে বলে শোনাচ্ছি, যেটা এখানটা দেওয়া রয়েছে প্রচ্ছদপটে। সেটা মহাভারতের আদি পর্বে বর্ণিত কচ ও দেবযানীর মূল গল্পের অবলম্বনে লেখা এই উপন্যাসটিতে ঋষি শুক্রাচার্যের কন্যা দেবযানীর চরিত্রকে নিপুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। চারিত্রিকভাবে দেবযানী ছিলেন একজন অহংকারী, উচ্চাভিলাষী, ঈর্ষাপরায়ণ এবং ক্রোধী মহিলা। নিজের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতেই তিনি যযাতিকে বিয়ে করেছিলেন। দানবরাজ বৃষপর্মার কন্যা শর্মিষ্ঠাকে দাসীতে পরিণত করা তার প্রতিশোধমূলক প্রবৃত্তির জ্বলন্ত উদাহরণ। আত্মকথনমূলক এই উপন্যাসে দেবযানীর সামগ্রিক জীবন ও চরিত্রে আলোকপাত করা হয়েছে। এবং বইটার শেষের পৃষ্ঠাতে দিলীপ দত্তের সম্পর্কে এখানে ওনার পিকচার্স দিয়ে পুরোটা দেয়া রয়েছে। লেখক দিলীপ দত্তের জন্ম পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে। ক্ষীরগ্রাম 51 পীঠের একটি অন্যতম পীঠ। কলকাতা বিশ্ববিদ্যালয় IAS WBM সহ অন্যান্য ম্যানেজমেন্ট কলেজের অতিথি অধ্যাপক ছিলেন এবং প্রেসিডেন্সি কলেজের স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের MTech MBA এবং PhD তিনি করেছেন, এবং অন্যান্য যে ডিটেলসগুলো সেগুলো তোমরা এই লেখক সম্বন্ধে পিছনে পেয়ে যাবে। তো এই বইটা আমি পড়ে যেটা বুঝলাম যে এই দেবযানীর যে মানে তোমরা এই গল্পটা শুনলে, যে এই গল্পটা শুরুটা হচ্ছে যে যখন একজন দাসী দেবযানীর কাছে আসে এবং বলে যে শর্মিষ্ঠার পুত্র পুরুকে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসানো হবে বলে ঠিক করা হয়েছে। এবং সেই মুহূর্তে দেবযানীর যে পিতা রয়েছেন শুক্রাচার্য, তিনি এসে দেবযানীকে বলেন যে তুই আমার সাথে চ, আমি গিয়ে যযাতিকে বলবো যে তোর পুত্র যদুকে সিংহাসনে বসাতে। এবং সেই মুহূর্তে দেবযানী নিজের পুরনো জীবনটাকে, মানে পুরনো জীবনের স্মৃতিগুলোকে মনে করতে আরম্ভ করেন, আর সেইগুলোই মানে অতীতের ঘটনাগুলোর রিকালেক্ট করা এই বইটার মধ্যে রয়েছে। যে ঘটনাগুলো আমরা জানি সেগুলোকেই এখানে গল্পের আকারে বলা হয়েছে। যে দেবযানী কচকে ভালোবাসতেন। কচ হচ্ছেন দেবতাদের গুরুদেব বৃহস্পতির পুত্র। তিনি এসেছিলেন শুক্রাচার্যের কাছে সঞ্জীবনী বিদ্যা শিখতে, এবং এই ফাঁকে দেবযানী কচকে ভালোবেসে ফেলেছিলেন। বাট কচ কোনোদিনই ওর ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করেনি, বিকজ ও ব্রাহ্মণ ছিল আর ওর ভালোবাসাটা ওর কাছে মোটিভ ছিল না। তো এই প্রত্যাখ্যান বা রিজেকশানটাকে দেবযানী কোনো দিনই মেনে নিতে পারেননি, এবং তিনি এতটাই মানে অহংকারে ঈর্ষায় পড়ে গেছিলেন যে তার মাথায় সবসময় থাকতো যে আমি কি করে কচকে কষ্ট দেবো, কচকে কি করে আমি শাস্তি দেবো, এবং তার জন্য তিনি সব রকম ব্যবস্থা করেছিলেন। ঠিক তারপরেই মানে দেবযানীর সাথে দৈত্যরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার বন্ধুত্ব হয় এই ঘটনার পরে। এবং এই বন্ধুত্বটাও দেবযানীর কাছে সুখের নয়, বিকজ দেবযানী অল টাইম ওভার থিঙ্কিং করতে থাকে যে শর্মিষ্ঠা ওর থেকে সবসময় রেষারেষি করে নিজের সৌন্দর্য নিয়ে, নিজের বাবার ঐশ্বর্য নিয়ে। তো একদিন কি হয় যে কচ একটি শাড়ি দেবযানীকে গিফট করেছিল, এবং সেই শাড়িটা যখন পুকুরে দেবযানী আর শর্মিষ্ঠা একসাথে দাসীদের সাথে, বন্ধুদের সাথে, সখীদের সাথে স্নান করতে যায়, তখন সেই শাড়িটা ভুল করে শর্মিষ্ঠা পরে ফেলে। এবং সেই শাড়ি পরা নিয়ে শর্মিষ্ঠা আর দেবযানীর মধ্যে কথা কাটাকাটি হয়, এবং শর্মিষ্ঠা দেবযানীকে বলে যে আমার বাবা রাজা, তুমি তো একটা ঋষিকন্যা। এই কথাটা দেবযানীর বড্ড বেশি গায়ে লেগে যায়। ইভেন এই কথাটা শর্মিষ্ঠার বলা ঠিক হয়নি, বাট কম বয়সে তো সবাই ভুল করে। তো যেরকমটা আমরা দেখছি যে দেবযানী এতটাই বেশি কথাটাকে গায়ে মেখে ফেলে যে ও মানে নিজের বাবা শুক্রাচার্যের কাছে বলে যে ও শুধু আমায় নয় তোমাকেও অপমান করেছো, তো তুমি বৃষপর্বাকে মানে ওর বাবাকে ডেকে আনো, আর আমি ওকে শাস্তি দিতে চাই। তো এই কথাটা মেনে নিয়ে বৃষপর্বা বলে যে তুমি আমার মেয়েকে কী শাস্তি দিতে চাও? তো ও বলে যে ও আমার দাসী হয়ে থাকবে যতদিন আমি বলবো। তো সেটাই হয়, এবং
এই শাড়ি নিয়ে কথা বলতে বলতে মারামারির চক্করেও কি হয় যে একদিন এরম ধস্তাধস্তিতে দেবযানী শর্মিষ্ঠাকে কুয়োয় ফেলার চেষ্টা করে, একটা শুকনো কুয়োতে, বাট ঘটনাস্থলে দেবযানী নিজেই পড়ে যায়। এবং সেই সময় হস্তিনাপুরের রাজা যযাতি ওখান দিয়ে যাচ্ছিল এবং সে দেবযানীকে দেখে সেই কুয়ো থেকে তুলে বার করে। এবং দেবযানী যেহেতু সুন্দরী, তার সুন্দরে মোহিত। আর তখনকার দিনে তো রাজা মহারাজাদের এই ব্যাপারটা ছিল যে একের বেশি মেয়েদের তারা পছন্দ করতো, আসক্ত হতো নারীতে, তো সেই রকমই তার ক্যারেক্টার। তো দেবযানীর মাথায় আসে যে কচ তাকে অভিশাপ দিয়েছে যে সে কোনোদিনও ব্রাহ্মণকে বিয়ে করতে পারবে না। তো এবার কচকেও দেখিয়ে দেবে যে ও ব্রাহ্মণের থেকে উঁচু জায়গায় বিয়ে করবে, একজন ক্ষত্রিয়কে, এবং রানী হবে হস্তিনাপুরে। তো ও রীতিমতো নিজেই ফোর্স করে, নিজেই যেচে যযাতির সাথে বিয়ে করে এবং শর্মিষ্ঠাকেও নিজের সাথে নিয়ে যায়। এবং তারপর শর্মিষ্ঠা সেখানেই একটি অশোক বনের নামক জায়গায় থাকে আলাদাভাবে, ওর দাসী হয়। বাট রাজা বারবার শর্মিষ্ঠার কাছে যাওয়া আসা করে এবং পরের ঘটনা আমরা জানি যে রাজার থ্রু শর্মিষ্ঠারও একটি পুত্র হয় যার নাম পুরু। আর দেবযানীর নিজের একটি ছেলে হয় যার নাম হচ্ছে যদু। তো এই ক্ষেত্রে যদু আর পুরু বংশের মধ্যে যে কৌরব বংশটা মানে হস্তিনাপুরের যে ব্যাপারটা সেটা হয়। এবং এইখানে ঘটনা মানে পারস্পরিকভাবে এই বইটার মধ্যে দেখানো হয়েছে যে দেবযানী কিছুতেই খুশি নয়, মানে এতটাই ওর মনে হিংসা, বিদ্বেষ, ওভার থিঙ্কিং, মানে অন্য লোককে নিচু করার প্রবণতা এত বেশি রয়েছে যে ওর নিজের কাছে যেটা আছে ও সেটাকে চেয়ারিশই করতে পারে না, বা নিজের সুখটাকেও সুখীই থাকতে পারে না। যখনই একটু সুখে থাকে তখনই অন্যকে কী করে নিচু দেখাবো, এরপরে কী হবে, এইগুলো ভাবতে ভাবতে ওর জীবনই বেরিয়ে যায়। তো এই হচ্ছে এই বইটার মেইন গল্প। বাট লাস্টে যখন যদু কিছু সৈনিকদের হাতে বন্দি হয় তখন দেবযানী বুঝতে পারে যে ও 18 বছর ধরে এই ক্ষমতা, তারপর রাজ সিংহাসনে এইসবের লালসায় নিজের স্বামীকে নিজের থেকে দূর করে রেখেছিল, নিজেই নিজের স্বামীকে মদ, মেয়ে মানুষ, নারীদের মধ্যে আসক্ত করিয়ে রেখেছিল। বাট এখনও বুঝতে পারছে যে নিজে সে কী ভুল করেছে। আর এই যখন মানে যদু বন্দি, তখন শর্মিষ্ঠার ছেলে পুরু তাকে বাঁচিয়ে আনে এবং এইটা দেবযানীর মনে পরিবর্তন আনে এবং সে বুঝতে পারে যে তার এখন বয়স হয়েছে আর তার নিজের ছেলের থেকে পুরু রাজসিংহাসনে বসার একদম যোগ্য উত্তরাধিকার। মানে এতদিন সে অনেক ইম্পালসিভ ডিসিশনস নিয়েছে, বাট এখন সময় এসছে যদি সে পারে জীবনে একটা অন্তত ঠিক ডিসিশন নেয়া, এবং পুরুকে সে সিংহাসনে বসায় এবং নিজের যে রাজমহিষীর জায়গা সেটা শর্মিষ্ঠাকে দিয়ে যায় রাজাকে জানিয়ে, এবং সে নিজে বনে চলে যায়। তো এই হচ্ছে ঘটনা। বইটা বাংলায় পুরোপুরি লেখা, সহজ ভাষায়, পেজ সংখ্যা অনেক কম, তোমরা একদিনে এটা পড়ে শেষ করে নিতে পারবে। আমি একদিনেই পড়েছি, জাস্ট মানে কদিন টাইম পাচ্ছিলাম না তাই, নইলে আমার পড়া হয়ে যেত। এই বইটা তোমরা একদিনে শেষ করে নিতে পারবে, বোরিং নয়। যারা মহাভারতের অন্যান্য দিকগুলো জানতে চাও, মানে কৌরব পাণ্ডব যুদ্ধ বাদ দিয়েও মহাভারতের যে হস্তিনাপুরের আগের ঘটনাগুলো, তো তাদের পক্ষে এই বইটা অনেক বেটার। এই বইটার পেজ সংখ্যা মাত্র 61 পৃষ্ঠা, আর বইটার কোয়ালিটি খুব ভালো, সায়ন্তন পাবলিকেশনের তরফ থেকে, যেরকমটা আমি আগেও করলাম। আর ওই পাবলিকেশনে যখন আমি এই বইটা কিনছিলাম তখন জানতে পারলাম এবং চোখেও দেখেছি যে মহাভারত নিয়ে ওদের কাছে আরও অন্যান্য অনেক বই রয়েছে যে দিকগুলো আমরা জানি না, মানে হস্তিনাপুর বলো বা অন্যান্য দিক বলো, যেগুলো আমরা কোনোদিনও ভেবেও দেখিনি। তো ওভারঅল এই বইটা আমার খুব ভালো লেগেছে। 2025 ফার্স্ট বই, 5 স্টার রিড। আর একটা বাংলা বই পড়তে পারলাম আমি প্রথম বছরে, যেটা আমার খুব ভালো লাগলো। এবছর আমার নিউ ইয়ার বুকিশ রেজলিউশন হিসাবে এটা রয়েছে যে আমি যেমনটা ইংলিশ নভেলস পড়বো সেরকমভাবেই যেন বাংলা বইও আমি সমানভাবে পড়তে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।